রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে ক্লাস 12 এর যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে রায় মার্টিনের, তার আমরা যে সিরিজগুলো দিচ্ছি তার 5 নম্বর স্কুলটা আজ আমরা আলোচনা করব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে। কোথা থেকে বাই আসছে? তোমরা এটা অনেক প্রশ্নেই পেয়েছো, অনেক পেপারগুলোতেই পেয়েছো মডেল কোশ্চেন পেপারে। কোথা থেকে বাই আসছে? বাই আসছে বেনারস থেকে। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি স্নেহে দেশ কুসুমের মতো কোমল, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। তাহলে কে জানিয়াছে? সোহাগে, বন্ধু বাৎসল্যে, অনুরাগে নাকি অভিমানে? স্নেহে বন্ধু বাৎসল্যে। স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো, ফুলের মতো কোমল, তার সঙ্গে যে কিছুদিন ব্যবহার করেছে সেই এটা জেনে গেছে। পরের প্রশ্ন কি রয়েছে? আগে না, আলোচ্য উদ্ধৃতিটির বক্তা। এই যে আগে না, এই কথাটা কে কখন বলল? এই কথাটা বলল যখন জয়রাম মুক্তার হাতি আনার জন্য তার ভৃত্যকে পাঠিয়েছিল। তারপর হাতি নরেশচন্দ্র দিল না, তখন এসে বলল যে হাতি পাওয়া গেল না। জয়রাম মুক্তা তাকে জিজ্ঞেস করছে হাতি পাওয়া গেল না, তখনই সে বলছে আগে না। তাহলে বক্তা কে? বক্তা হচ্ছে ভৃত্য। পরের প্রশ্ন কি আছে? পূর্বদিন দেশ টাকার দেশ আনাইয়া রাখিয়াছেন। তাহলে এখানে কত টাকার কি আনাইয়া রাখিয়াছেন? না, আমরা দেখেছি 2 টাকার রসগোল্লা নিয়ে এসেছিল। তাহলে উত্তর হবে কি 2 টাকার, সরি 2 টাকার রাজভোগ নয়, 2 টাকার রাজভোগ নয়, 2 টাকার রসগোল্লা। কি হবে? 2 টাকার রসগোল্লা। এইভাবে ভুল হয়ে যায়, আমরা দেখে তাড়াহুড়ো যদি করে দিই তাহলে এইভাবে ভুল হয়ে যাবে। 2 টাকার এখানে 2 আছে কিন্তু এখানে রাজভোগ আছে, কিন্তু উত্তর হবে রসগোল্লা। আচ্ছা, প্রশ্নগুলো একটু আমাদের বড় করে নিতে হবে, নাহলে তোমরা দেখতে একটু অসুবিধায় পড়বে। দেখো কি আছে। প্রথম, প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়া করিতেন, অর্থাৎ একটু বড় সড়ো করে তিনি করতেন সকালের পুজোটা। কবে? 10 জ্যৈষ্ঠ। এটা তাহলে কি হয়ে যাবে? রবিবার হয়ে যাবে। তাহলে এটা হবে 1 নম্বর। কল্যাণীর বিবাহের দিন স্থির হইয়াছে। কল্যাণীর বিয়ের দিন স্থির হয়েছে। কবে বিয়ের দিন স্থির হয়েছে? 10 জ্যৈষ্ঠ। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। তারপর কি আছে? মসমস করে আদরিণী ঘরে ফিরে আসিল। চৈত্র সংক্রান্তিতে মেলাটা শেষ হলো, তাহলে পরের দিন পয়লা বৈশাখ সে ফিরে এলো, পয়লা বৈশাখ। তাহলে এটা হয়ে যাবে কত নম্বর? 3 নম্বর। তাহলে আদরিণী মৃত্যুর পর মুখোপাধ্যায় মশাই কতদিন জীবিত ছিলেন? মাত্র 2 মাস। এটা হয়ে যাবে তাহলে 4 নম্বর। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? আই হচ্ছে 2, তাহলে 2 1 4 3 কোথায় রয়েছে? আই হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এটা, তাহলে বি। প্রথমে হবে বি, তারপরে হবে এ, তারপরে হবে ডি। বি এ ডি সি কোথায় রয়েছে? বি এ ডি সি অপশন হয়ে যাবে তাহলে গ। বোঝা গেল ব্যাপারটা? পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে? সত্য মিথ্যা রয়েছে পরের প্রশ্নে। সত্য মিথ্যাতে কি দেখা যাচ্ছে? বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, একটি বাচ্চা মাদি হাতি ছিল, এটা আমরা দেখেছি। তাহলে এটা কি হবে? সত্য। ইমামউদ্দিন শেখ একজোড়া ছাগল কিনে এনেছে। ইমামউদ্দিন শেখ কি কিনেছিল? কমেন্টে জানাও তো ইমামউদ্দিন শেখ কি কিনেছিল। এটা আমি বলছি না, এটা কিন্তু মিথ্যা। আমি বলছি না যে কি কিনেছিল, এটা তোমরা কমেন্ট করে জানাবে। ছাগলের জায়গায় সে কি কিনেছিল, এটা মিথ্যা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর জেলায়। সত্য এটা। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা কলকাতায় পড়িয়াছে। কনিষ্ঠা কন্যা বলা আছে, কিন্তু জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়েছে। তাহলে এটাও কি হবে? মিথ্যা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সত্য মিথ্যা, সত্য মিথ্যা কোথায় আছে? সত্য মিথ্যা, সত্য মিথ্যা অপশন গ, গতে রয়েছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা। আচ্ছা, 7 নম্বরটা আমাদেরকে একটু পড়তে হবে, বড় রয়েছে। দেখো ভালো করে দেখো একটু, এইভাবে যদি কোনো বড় কিছু লেখা থাকে সেটা বারবার, দরকার পড়লে 2 বার 3 বার মন দিয়ে পড়বে, তারপর উত্তরটা করতে যাবে। কি বলা আছে দেখো? আদরিণী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আত্মাভিমান চরিতার্থকরণের উদ্দেশ্যে আদরিণীকে কিনলেও, এখানে কি বলা হলো? আত্মাভিমান চরিতার্থকরণের, অর্থাৎ জয়রাম মুক্তারের নিজের একটা অভিমান ছিল। কিরকম আত্মাভিমান?
নিজের অহংকার ছিল তার মধ্যে। যখন তাকে দেওয়া হলো না, তখন তার অন্তরে লাগলো, আঘাত লাগলো, তার ইগো হার্ট হলো। তো তখনই সে কি করলো, সে নিজে বলল ঠিক আছে আমাকে তো হাতি দিল না, আমি নিজেই কিনে দেখাবো। তো তাই সে আদরিনীকে কিনেছিল। প্রথম কিন্তু কোনো হাতিকে ভালোবেসে সে কেনেনি, প্রথমে কিনেছিল নিজের অহংকারে, আত্মাভিমানে। পরে এই মানবেতর প্রাণীটির, অর্থাৎ মানুষ তো নয় সেটি একটা হাতি, জন্তু, মানবেতর প্রাণীটির সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। তাহলে প্রথমে আদরিনীকে যে কেনা হয়েছিল কোনো ভালোবেসে কেনা হয়নি, কিন্তু পরে সেটি একটি বন্ধনে তিনি কিন্তু জড়িয়ে পড়েন আদরিনীর সঙ্গে। পরবর্তীকালে অর্থাভাবে আদরকে অর্থাৎ আদরিনীকে বিক্রয় করার সিদ্ধান্ত নেন তিনি। অর্থাভাবে পড়লেন পরবর্তীকালে। তার মুক্তারি ভালো চলছিল না, বাড়িতে ছেলেরা কেউ রোজগার করতে পারছিল না, তাই তিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এরকম একরকম বাধ্য হয়ে তিনি এটা করেছিলেন, আদরিনীকে বিক্রি করতে চেয়েছিলেন বাধ্য হয়ে। ভয়ানক অভিমান নিয়ে আদরের মৃত্যু হয়। আদরিনীও কিন্তু সেই বয়স্ক জয়রাম মুক্তারকে ভালোবাসতেন। সেই আদরিনীও যখন জয়রাম মুক্তারকে ছেড়ে চলে গেল, তখন তারও কিন্তু কষ্ট হলো, তাই সে যেতে যেতে পথেই তার মৃত্যু ঘটে। কিছুদিনের মধ্যে জয়রাম মুখোপাধ্যায় প্রাণ ত্যাগ করেন। আদরিনীর বিরহে জয়রাম মুক্তারও কি করে না, কিছুদিনের মধ্যে মারা যায়। গল্পের উপজীব্য সত্যটি, এই যে কথাটা আমরা দেখলাম যে প্রথমে কেনা হলো যখন হাতিটিকে, তখন কিন্তু কারো প্রতি কারো কোনো অন্তরের আকর্ষণ ছিল না, কেউ কাউকে ভালোবাসতো না। কিন্তু যখন তারা দিনের পর দিন অনেক দিন কাটিয়ে দেয়, তারপর হাতিটি যেমন জয়রাম মুক্তারকে ছাড়া থাকতে পারলো না, তেমনি জয়রাম মুক্তারও হাতিকে ছাড়া থাকতে পারলো না। এটা অন্তরের একটা আত্মীয়তারই বন্ধন বলা চলে। তাহলে কি বলা হচ্ছে এখানে, অপশনগুলো কি, উপজীব্য সত্যটি কি? তৎকালীন সমাজে চরম অর্থাভাব, এটা তো হবে না। অর্থাভাব কি এখানে ফুটে উঠেছে? অর্থাভাবের কথা একজনকে দিয়ে কি সম্পূর্ণ গল্পটা রয়েছে? তা তো নয়। তাহলে কারো অর্থাভাব রয়েছে, কারো অর্থাভাব নেই, তাহলে জয়রাম মুক্তারের এটা হবে না। পরিবার ও বন্ধু মহলের সৃষ্টি করা অসম্ভব মানসিক চাপ, জয়রাম মুক্তারকে কে এমন বিরাট মানসিক চাপ দিয়েছিল? কেউ কি দিয়েছিল? সেরকম তো নয় যে হাতিটা আপনাকে বিক্রি করতেই হবে, এরকম ব্যাপার ছিল না। মানব ও মানবেতর প্রাণীর নিবিড় অচ্ছেদ্য সম্পর্কের টান, এই সম্পর্কের টানটা আমরা এখানে দেখতে পাচ্ছি হাতি এবং জয়রাম মুক্তারের মধ্যে। ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতা, কার মধ্যে স্বার্থপরতা ছিল? না ছিল হাতির মধ্যে, না ছিল জয়রাম মুক্তারের মধ্যে। তাহলে কোন অপশনটা হবে? অপশন হবে গ উত্তর। পরের প্রশ্ন কি আছে, বাক্যের সঠিক ক্রমটি আমাদের দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের কিন্তু ক্রমান্বয়ে সাজানোটা, এটা কিন্তু আমাদের 2-3টে রয়েছে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে। তাহলে যদি এটা 2-3টে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের টপিকগুলোকে খুব ভালোভাবে খুঁটিয়ে কিন্তু জানতেই হবে অবশ্যই। দেখো প্রথমে কি বলেছে, সেই রাত্রে জয়রাম তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কি নিবেন? তো জয়রাম মুক্তার কি করলেন না, হাতি কেনার জন্য লোক পাঠিয়ে দিলেন। পরদিন বেলা 7টার সময় হাতি আসিল। তাহলে প্রথমে এটা, তারপরে কিন্তু এটা এখানে পাচ্ছি। এবারে পরের গুলো দেখতে হবে যে সেগুলো আগে আছে কিনা। বড় বধূ তৈল সিন্দুরে তাহার ললাট রাঙাইয়া দিলেন, এটা কিন্তু 2-এর পরে। তাহলে পরপর আমরা 3টে পেয়ে গেছি। এই রূপে বরণ সম্পন্ন হইলে, এই কথাটাই বোঝা যাচ্ছে যে বরণ সম্পন্ন হলে তাহলে কি পরপর যেমন আছে প্রশ্নে সেটাই হবে উত্তর। 1, 2, 3, 4 কোথায় অপশন রয়েছে? 1, 2, 3, 4 অপশন গ হবে সঠিক উত্তর। শ্রীজাতুর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে? আমাদের ধর্ম যে কবিতাটা রয়েছে সেটা 14 সংখ্যক কবিতা। এক্ষেত্রে বলে রাখি, এই যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ লিখেছিলেন, তিনি কিন্তু কোনো পত্রিকায় তা প্রকাশ করেননি। প্রথমে তিনি কবিতাগুলোকে তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন। তো তারই 14 সংখ্যক কবিতা হচ্ছে আমাদের এই অন্ধকার লেখাগুচ্ছের ধর্ম কবিতাটি। আইনস্টাইনের ধর্ম কি পেরোনো? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। কবিতার লাইন মুখস্থ থাকলে তোমাদের এটা করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তারপর দেখো, প্রচলিত ধর্ম প্রকৃত ধর্মই নয়, প্রতিষ্ঠানিকতা। প্রচলিত ধর্ম দখলের কথা শেখায়, এটা সঠিক না বেঠিক? দুটোই সঠিক। তাহলে কি বলছে, এ ও আর উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা নয়, ভুল। একটা বলা আছে ভুল, এখানে বলা আছে ভুল, দুটোই তো সঠিক। তাহলে কোন অপশনটা হবে? অপশন হবে ক। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, আমরা লাইনটা পেয়েছি। তাহলে কোথায় পৌঁছবেন না, খরজুরের দ্বীপে। কবিতার সঠিক ক্রমটি কি? আকাশে পুষ্পক দিয়ে শুরু হয়নি, কোথায় থেকে শুরু হয়েছে? মরুপথ দিয়ে শুরু হয়েছে। তাহলে
কোথায় কোথায়, যে মরুপথে উঠ, আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঘা, তেপান্তরে পক্ষীরাজ। তাহলে অপশন ঘ হবে সঠিক উত্তর। দিগ্বিজয় রূপকথা কবিতায় এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি কে বলা হয়েছে অভঙ্গুর, সেটা কখনো ভাঙবে না। দুয়োরানি দিলেন সাজিয়ে, দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানি সাজিয়ে দিয়েছিলেন কিসের জন্য? দিগ্বিজয়ে যাওয়ার জন্যই। কথাটা ঠিক। এ ও আর দুটি সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা, তাহলে এটাই হবে, এখানেও পড়াটাই হবে। আচ্ছা, পরের প্রশ্ন। আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো, অর্বাচীন শব্দের অর্থ, এটা তোমরা প্রথম থেকেই জেনে এসেছো। অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন। প্রাচীন অর্থাৎ পুরনো, অর্বাচীন অর্থাৎ নতুন, অর্থাৎ নবীন। স্বামী বিবেকানন্দ কি লিখেছিলেন? পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য, পাশ্চাত্য, এগুলো। তাহলে স্বামী বিবেকানন্দ হয়ে যাবে 1 নম্বর। সবর স্বামী, সবর স্বামী কি লিখেছিলেন? মীমাংসা ভাষ্য, হয়ে যাবে 2 নম্বর। পতঞ্জলির মহাভাষ্য, তাহলে হয়ে যাবে 3 নম্বর। আচার্য শঙ্করের হয়ে যাবে 4 নম্বর। তাহলে অপশন 1 কে আমরা পাচ্ছি সি। 1 সি কোথায় রয়েছে? 1 সি এখানে রয়েছে। বাকিগুলো মিলিয়ে নিতে পারো। কি 2 এ, 2 কি হবে? 2 হবে এ। পতঞ্জলি অর্থাৎ 3 হয়ে যাবে আমাদের ডি, 3 ডি। তাহলে সবগুলো ঠিক, অপশন এটাই। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। এটা স্বামী বিবেকানন্দ মনে করছেন যে কলকাতার যে ভাষা সেটা কিছুদিন পরেই আমাদের সম্পূর্ণ বাংলা ভাষাটাকে দখল করে নেবে। আমরা ভাষা উপভাষা পড়তে গিয়ে দেখেছি যে আমাদের উপভাষা 5 প্রকার: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। তো এই 5 প্রকারের মধ্যে আমরা মান্যচলিত ব্যবহার করে থাকি কলকাতার ভাষা অর্থাৎ রাঢ়ী ভাষাকে। তো সেই রাঢ়ী উপভাষাটি ধীরে ধীরে কি করছে? সমস্ত উপভাষাগুলোকে গ্রাস করে ফেলছে। আমরা যে এই যে আমরা পড়াশোনা করছি, এটা কোন উপভাষায়? রাঢ়ীতে। তাহলে এই কলকাতার ভাষা ধীরে ধীরে কি হবে? গ্রাস করে ফেলবে। কথাটা ঠিক। বুদ্ধিমানেরা অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করবেন, এটাও ঠিক। তাহলে এখানে অপশন কি হচ্ছে? পরস্পর বিরোধী, বিরোধী তো নয়, দুটোই তো পক্ষে রয়েছে, একটির পক্ষে আরেকটি। এখানে বিবৃতির কারণ মিথ্যা, মিথ্যাও হবে না, এর কারণও নয়। তাহলে কোনটা? না পরস্পর সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন কি? যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এখানে সত্য মিথ্যা রয়েছে। আচ্ছা, একটু ছোট করে নি, তোমাদের দেখতে সুবিধা হবে। কি বলছে? ভাষাই প্রধান, ভাব পরে। কিন্তু আমরা জানি ভাব আগে, ভাষা পরে। তাহলে এটা ভুল। তারপর কি? যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পশ্চিম পূর্ব পশ্চিম ভেদ বেড়ে যাবে। কখনো যদি দূরত্ব ঘুচে যায় তাহলে এক স্থানের মধ্যে আরেক স্থানে যদি যোগাযোগ বাড়ে, কখনো কি দূরত্ব তৈরি হবে? আরো তো কাছে আসবে। তাহলে দূরত্ব কি বাড়বে? বাড়বে না। একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কথা বলে। এটা আমরা পেয়েছি যে কলকাতাতে যারা গেছে তারা কলকাতার ভাষাটাকে আপন করে নিয়েছে। তাহলে এটাও ঠিক। যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় শিক্ষা দিয়েছেন। অর্থাৎ চৈতন্যদেব, যারাই এসেছেন তারা কি করেছেন? বুদ্ধ, সবাই কি করেছেন? আমাদের যে ভাষা, আমাদের মাটির মানুষ যারা, সেই মাটির মানুষের ভাষাতেই তারা কিন্তু সবাইকে শিক্ষা দিয়েছেন। যারা সংস্কৃত ভাষাকে কটমটো ভাষা যেটাকে বলা হয়েছে সেই ভাষা তারা ব্যবহার করেননি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুটো সত্য পরপর, পরের দুটো মিথ্যে। কোথায় অপশন রয়েছে? দুটো সত্য, পরের দুটো মিথ্যে। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। আচ্ছা, দেখো, সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল। এখানে কত নারীর? 36 নারীর টান এখানে বলা হচ্ছে। পরে দেখো কি বলা আছে? চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। এই ক্রমটা এটা পোর্টরাজ থেকে নেওয়া হয়েছে। কি রকম ক্রমে সাজাতে হবে একটু লাইনগুলো ভালো করে দেখে নাও। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। কে বসে এখানে? না আনন্দ, অর্থাৎ পোর্টরাজের ছেলে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহলে এর আগে এটা, তারপরে কি আছে? আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছে। তাহলে এটা সবার শেষে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে থাকে। এটা সবার আগে। প্রথমে এটা হবে 1 নম্বরে, কারণ
আগে তাকে মোড়ল ধমক দিয়েছিল তার মাকে, যে কিছু একটা করতেই হবে, তাকে পোর্টরাজ সাজতেই হবে আনন্দকে। তাহলে প্রথমে এটা, তারপরে কি করে সে দৌড়ে বাড়ি থেকে চলে গেল, তাহলে এটা হবে 2 নম্বর। তারপর সে স্নান করে এসে বসে, এটা হবে 3 নম্বর। আর সবশেষে এটা হয়ে যাবে 4 নম্বর। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে হচ্ছে 3 2 4 1, কোথায় আছে কিভাবে, আচ্ছা ক্রম অনুযায়ী সাজানো। তাহলে 1 হবে কোনটা, 4 নম্বর হবে 1, 4 নম্বর হবে 1, এখানে 4 আছে, এখানেও 4 আছে। আচ্ছা 2 নম্বর কোনটা হবে, 2 নম্বর হয়ে যাবে 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পোর্টরাজ গল্পটির অনুবাদক হলেন, অনুবাদক আমরা দেখেছি তাকে সুনন্দন চক্রবর্তী। এখানে নন্দন চক্রবর্তী রয়েছে, সুনন্দন বন্দ্যোপাধ্যায় রয়েছে, এখানে একটা চক্রবর্তী রয়েছে, এখানে একটা সুনন্দন শব্দটা রয়েছে, কিন্তু আসলে উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। এটা তো তোমরা সবাই জানো, কাকে ঝুড়ি নাও, ঝুড়ি নাও, আর সঙ্গে কি নিতে হবে, সঙ্গে নিতে হবে শাবল। এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ কি, কারণ হচ্ছে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য একে অপরকে লাগবে। আমার জন্য অপেক্ষা করো, সুবিধের নয় যে সময়টা, তাকে দুজনে মিলে সমঝে পার করতে হবে। কথক তার প্রিয়তমাকে অপেক্ষা করতে বলছে, কারণ সময়টা ভালো নয়, তাই দুজনে মিলেমিশে একসঙ্গে তারা কি করবে, পার করবে সময়টা। তাহলে অপশন কোনটা হবে, দুটোই সঠিক, দুটোই সঠিক ব্যাখ্যা, এই ক অপশনটাই হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা তারপর দেখো, উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষাগুলোর মিল খুঁজে পেয়েছিলেন, অর্থাৎ একই ভাষা ভুক্ত হয়েছে যে ভাষাগুলো, সেগুলো হচ্ছে ইংরেজিও নয়, উড়িয়াও নয়, উড়িয়া তো পরবর্তীকালে এসেছে, হিন্দিও নয়, এই ভাষাটা হবে গ্রিক, লাতিন, ফরাসি, এই ভাষাটা মিল খুঁজে পেয়েছিলেন তিনি। ভাষার বিবর্তনের নিরিখে, অর্থাৎ ভাষা যেভাবে পরিবর্তিত হয়েছে পরপর এসেছে, তার নিরিখে ক্রমটি কি হবে, নৃতত্ত্ব প্রথমেই হবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা, নৃভাষা বিজ্ঞান তো সব শেষে হবে, তাহলে সব শেষে নৃভাষা বিজ্ঞান, এখানে রয়েছে নৃভাষা বিজ্ঞান, নৃতত্ত্ব দিয়ে শুরু, নৃভাষা বিজ্ঞানের শেষ, তাহলে অপশন ক হবে সঠিক উত্তর। আচ্ছা, মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন, কে বলেছেন, চমস্কি। দেখো এইখানে চমস্কি থেকে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন জানতে হবে। চমস্কি প্রথমে বলেছেন যে আমরা কি জানি, আমরা বলি যে যে কোনো বাচ্চা জন্ম নিল, তারপর বাচ্চা কি করে না, মা বাবার কাছ থেকে শেখে, কিন্তু চমস্কি বলছেন না, আমাদের প্রি প্রোগ্রাম করা রয়েছে আমাদের মস্তিষ্কে আগের থেকে ব্যাকরণ, আমরা কারো কাছ থেকে যদি নাও শিখি তবু আমরা ভাষা কিন্তু উচ্চারণ করতে পারবো। তাই তিনি কি বলেছেন, তিনি লেস, LAS এবং LAD এই কথা দুটি ব্যবহার করেছেন। লেড, প্রথমে তিনি বলেছিলেন লেড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আমাদের মাথাটাকে তিনি ডিভাইস বলেছিলেন। পরে কি বললেন, না এটা যন্ত্র নয়, এটা একটা ব্যবস্থা, তাই তিনি সিস্টেম বললেন, এস অর্থাৎ সিস্টেম। তাহলে এই তিনটে জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা হচ্ছে ফোনোলজি। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক, দেখো এখানে লিপির নয়, ভাষা, আমরা মুখের ভাষা, ধ্বনি, তাহলে কি হবে, প্রথমে ধ্বনি, যদি লিপি হতো তখন হতো পদ, রূপ, শব্দ, এইসব। আচ্ছা এখানে ব্যাকরণের একটা প্রশ্ন রয়েছে, দেখে নাও, প্রীতি থেকে পিরিতি, এই যে প্রীতি থেকে পিরিতি, এটা কি করা হলো, এখানে যুক্তবর্ণ ছিল, যুক্তবর্ণকে ভেঙে দেওয়া হলো, তাহলে এই ভেঙে দেওয়াটাকে কি বলা হয়, ভাঙা মানে ভক্তি, ভক্তি অর্থাৎ বিভাজন, তাহলে এটা কি হয়ে যাবে, স্বরভক্তি, এটা হয়ে যাবে 1 নম্বর। সত্য থেকে সত্যি, এখানে আমরা দেখতে পাচ্ছি সত্য, এখানেও সত্য, একটা হস্যইকার, শেষে একটা হস্যইকার এক্সট্রা চলে এসেছে, সত্য থেকে সত্যি, তাহলে শেষে হস্যইকার এলে কি হয়, স্বরাগম, শেষে স্বরধ্বনি, হস্যইকার স্বরধ্বনি, শেষে স্বরধ্বনি আসছে, তাহলে অন্তঃস্বরাগম, এখানে আমাদের কি অপশন রয়েছে, স্বরাগম, তাহলে শুধু স্বরাগমটাই করব আমরা, অন্তঃস্বরাগম নেই, তাই স্বরাগম করব। পিশাচ থেকে পিচাস, এই যে শব্দটা, এখানে তালেবস্য এবং চ, তালেবস্য এবং চ যথাক্রমে স্থান পরিবর্তন করেছে। আমরা ধ্বনি পরিবর্তনে কি জানি, ধ্বনি পরিবর্তনে যে নিয়মে শব্দের মধ্যে থাকা ধ্বনিগুলো একে অপরের মধ্যে স্থান পরিবর্তন করে, আগেরটা পরে বা পরেরটা আগে চলে যায়, তাকে আমরা কি বলি, ধ্বনি বিপর্যয় বলি বা বর্ণ বিপর্যয় বলি, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর, এই যে বর্ণ বিপর্যয়। গল্প থেকে গপ্প,
এটা তাহলে অবশ্যই হবে সমীভবন, কিন্তু তবুও এটা জেনে নিতে হবে আগে ব্যাকরণের বিষয় যেহেতু। গল্প থেকে গপ্প, এখানে কি হচ্ছে? সমীভবন আমরা কাকে বলে জানি? সমীভবন তাকেই বলবো যদি আগের ধ্বনির প্রভাবে পরের ধ্বনি বা পরের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি যদি বদলে যায়, একই রকম হয়ে যায়, তখন তাকে আমরা বলবো সমীভবন। এখানে কি ছিল? ল এবং প ছিল, এখানে প ধ্বনিটি ল কে পাল্টে দিয়ে কি করে দিল? প করে দিল। তাহলে এই যে গল্প থেকে গপ্প হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে সমীভবন। এবার আমাদের মিলিয়ে নিতে হবে। 1 নম্বর কি হবে? 1 নম্বর হয়ে যাবে বি। তাহলে 1 বি কোনটাতে অপশনে আছে? এই একটাতেই আছে 1 বি, তাহলে এটাই হয়ে যাবে। তবু পরেগুলো মিলিয়ে নেওয়া যাক। 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে ডি, 2 ডি আছে। 3 হয়ে যাবে এ, 3 এ, 4 সি, তাহলে অপশন হবে খ। আচ্ছা, তারপরে দেখো 32 নম্বর কি বলা আছে? 32 নম্বর প্রশ্নটা, ত বর্গের ধ্বনিগুলি দন্ত স্পর্শ করে। আমরা ত বর্গে দেখেছি ত, থ, দ, ধ, দন্তন্য, যতগুলো 5টি যে ধ্বনি রয়েছে, 5টি ধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বা আমাদের দন্ত স্পর্শ করছে, তাই এগুলোকে দন্ত ব্যঞ্জন বলি। তো এটা তাহলে একেবারে সঠিক কথা। ল ধ্বনি নাসিক্য ধ্বনি, ল কি নাসিক্য ধ্বনি? ল তো নাসিক্য নয়। নাসিক্য কাকে বলবো আমরা? যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু নাক দিয়ে বেশি বেরিয়ে আসে, উ, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম, এগুলো উচ্চারণ করলে আমাদের নাক দিয়ে বেরিয়ে আসে, তাহলে সেগুলো নাসিক্য ধ্বনি, কিন্তু ল তো নাসিক্য নয়। তারপর কি বলছে? বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে, সঠিক কথা। চ বর্গের ধ্বনিগুলি ওষ্ঠ স্পর্শ করে। চ বললে কখনো ওষ্ঠ অধরকে স্পর্শ করছে? ওষ্ঠ ব্যঞ্জন আমরা কাকে বলি? যে ধ্বনিগুলো উচ্চারণ করলে ওষ্ঠ অধরকে স্পর্শ করে, প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে প, ফ, ব, ভর মধ্যে এটা পড়ছে না, চ পড়ছে না, তাহলে চ কি হবে? ওষ্ঠ ব্যঞ্জন নয়, তাহলে এটাও হয়ে যাবে ভুল। তাহলে ঠিক ভুল ঠিক ভুল, সত্য মিথ্যা সত্য মিথ্যা, কোথায় রয়েছে? সত্য মিথ্যা সত্য মিথ্যা, অপশন হবে গ। আচ্ছা, 33 নম্বর কি আছে? বিবাহ শব্দের মূল অর্থ ছিল বিশেষভাবে বহন। আদি অর্থ, আদি অর্থ ছিল বিশেষভাবে বহন। প্রাচীনকালে বিবাহযোগ্য কন্যাকে হরণ করে ঘোড়ার পিঠে বহন করে নিয়ে যাওয়ার রীতি ছিল। এই রীতিটা সত্যি ছিল, তোমাদের ভাষাতত্ত্বের বইতে তোমরা এই কথাটা পেয়ে যাবে। তাহলে দুটোর কারণ এ এবং আর দুটোই সঠিক, এটাও ঠিক এটাও ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন কি হয়ে যাবে? ক। 34 নম্বর দেখো কি বলছে? ভৌগোলিক পরিবেশের ভিন্নতার কারণে একই শব্দের অঞ্চলভেদে অর্থ পার্থক্য ঘটে। এটা আগের মডেলটা করার সময় আলোচনা করেছিলাম। ধ্বনি পরিবর্তনে এই জিনিসটি রয়েছে, এই অংশটি। ধ্বনি পরিবর্তন কি হয় না, যখন আমরা দেখতে পাই যে স্থান পরিবর্তন করা হয়, কিছুটা দূরত্ব পাল্টে যায়, যে এক স্থান থেকে অন্য স্থানে যখন যাওয়া হয়, একই ধ্বনি থাকে কিন্তু সেই ধ্বনিটি অন্য জায়গায় গেলে পাল্টে যায়। তো ভৌগোলিক তাহলে পরিবেশের ভিত্তিতে ধ্বনি পরিবর্তিত হয়। কালভেদে কোনো শব্দের অর্থ পরিবর্তন ঐতিহাসিক কারণে ঘটে, এটাও ঠিক। তাহলে এগুলো কি? এগুলো পরস্পর বিরোধী তো নয়, হ্যাঁ, তারপরে এর কারণ নয়, এটা মিথ্যা তো হবেই না, তাহলে কোনটা হবে? অপশন ঘ। এই যে পরস্পর নিরপেক্ষ, দুটোই সত্য, উভয়ই সত্য, কিন্তু পরস্পর নিরপেক্ষ। আচ্ছা, কোনো পূর্বতন শব্দের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয় শব্দার্থের পরিবর্তনকে কি বলবে? শব্দার্থের প্রসার বলা হয়। আচ্ছা, একটু ছোট করে নিতে হবে। দেখো 36 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো? পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে কোন গান সর্বাধিক প্রচলিত? তোমরা ছোটবেলা থেকে জেনে এসেছো জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, এই গানগুলো। তাহলে এখানে কোন অপশনটা রয়েছে? জারি রয়েছে, তাহলে জারি করব আমরা। 37 নম্বর প্রশ্ন কি আছে? গণসঙ্গীতের ধারায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরী, মোহিনী চৌধুরী, প্রত্যেকটাই কিন্তু গণসঙ্গীতের ধারায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাহলে পূর্বোক্ত সবগুলি হবে উত্তর। তারপর ভারতীয় বাঙালি সাঁতারু হলেন, এই সাঁতারু আমরা প্রতিবার পাচ্ছি, কি আছে? মিহির সেন। এটা দেখে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র বিজ্ঞান বিষয় গ্রন্থ বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন, এই প্রশ্নটা তো আমরা পেলাম, উৎসর্গ করেছিলেন কাকে? সত্যেন্দ্রনাথ বসুকে। এটা পেয়ে যাচ্ছি বাংলা ভাষার বিজ্ঞানে, বাংলার বিজ্ঞান যে তোমাদের ভাষাতত্ত্বে রয়েছে সেখানে পেয়ে যাচ্ছি। তো সাহিত্যের ইতিহাসে কিন্তু এখানে আরো একটা উল্টো প্রশ্ন হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান বিষয়ে একটি মাত্র গ্রন্থ লিখেছিলেন, সেটি কি? সেটি হচ্ছে বিশ্ব পরিচয়। তিনি এই গ্রন্থটি লিখে তিনি কি করেন? সত্যেন্দ্রনাথ বসুকে সেটি উৎসর্গ করেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমাদের রয়েছে কি? উত্তরবঙ্গে টেবিল টেনিস শহর বলে পরিচিত শিলিগুড়ি থেকে
উঠে এসেছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের একাধিক তারকা। তাদের মধ্যে শিলিগুড়ি টেবিল টেনিসে দ্রোণাচার্য রূপে খ্যাত কে? এটার উত্তর তোমরা, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে অপশন ক, ভারতী ঘোষ। আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে বলে দিই তোমাদের, এরপরেই আমরা এবিটিএ টেস্ট পেপারের আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারটা বেরিয়ে গেছে জানো, আজকালের দুদিনের মধ্যে আমরা নিয়ে আসছি আরো নতুন ভিডিও, সঙ্গে থেকো, তাহলে তোমাদের ওগুলো কিন্তু শুরু করতে, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সঙ্গে থেকো।